আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব আর্টিকেল কাকে বলে, তা কত প্রকার ও কি কি, এবং আবা এর ব্যবহার টেকনিক্যালি ভাবে শিখব আমরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আর্টিকেল এর বাংলা অর্থ হচ্ছে পদার্থিত নির্দেশক। আর্টিকেল বলা হয় যে ওয়ার্ড নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় আর্টিকেল। অথবা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আর্টিকেল বলে। আর্টিকেল হলো দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। আপনাদের সুবিধার জন্য আমি লিখে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আপনারাও আমার সাথে সাথে লিখে ফেলুন যে আর্টিকেল এর সংজ্ঞা। সংজ্ঞা আর্টিকেল বলা হয় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে কোনো কিছুকে যে আমরা লিখতে পারি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে, এখানে আমরা ব্র্যাকেটে বলে নাউনটা লিখি, কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানো হয়, অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। আর্টিকেল বলে। বন্ধুরা, আমি আবারও রিপিট করছি, এখানে লিখে দিচ্ছি, দেখেন আপনারা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাকে আর্টিকেল বলে। আর্টিকেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কাইন্ডস অফ আর্টিকেলস। জি, KINDS, কাইন্ডস অফ আর্টিকেলস। কাইন্ডস অফ আর্টিকেল, আর্টিকেলের প্রকারভেদ, অর্থাৎ আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখুন আপনারা এই সংজ্ঞা, এটা থেকে আর্টিকেল এর প্রকারভেদ গুলো বের করতে পারবেন, এই সংজ্ঞাগুলো। যেমন এখানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। আবার বলতে পারেন যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এভাবে একটা সংজ্ঞা শিখলে আপনারা তিনটায় সংজ্ঞায় জেনে যাবেন। যেমন আমরা যে কাইন্ডস অফ আর্টিকেলস অর্থাৎ আর্টিকেলের প্রকারভেদ লিখছি, এখানে দেখেন। এক নম্বর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল অর্থাৎ সংজ্ঞা এখান থেকে একটু আগে তো বলেছিলাম আপনাদেরকে, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। তারপরে আপনাদের সুবিধার জন্য আমি লিখে দেখাচ্ছি, আপনারা আমার সাথে সাথে লিখে ফেলুন। যে দেখুন তো, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু, এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে নাউনটাই লিখে রাখি, কেমন, কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। আর্টিকেল বলে।
যেমন আ বা এন, এগুলো হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। চলুন আমরা এখন ডেফিনিট আর্টিকেল কাকে বলে সেটা একটু জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ইনডিফিনিট থেকে আমরা আইএনটা বাদ দিলাম, এখানে অনির্দিষ্ট থেকে অটা বাদ দিলাম। দেখুন তো কি হয়েছে এখন, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। যেমন আমরা এখানে লিখতে পারি দা, বা এটা ক্ষেত্রে বিশেষে দি উচ্চারণ করতে হয়, আর ক্ষেত্রে বিশেষে দা উচ্চারণ করতে হয়। সেটা নিয়ে আমরা আলাদা একদিন ক্লাস করব বন্ধুরা। চলুন তাহলে আমরা আহ আবার এর ব্যবহারটা আজকে একটি টেকনিকের মাধ্যমে শিখে ফেলি। বন্ধুরা, আপনারা আশা করি সংজ্ঞাগুলো বুঝতে পেরেছেন। তার আগে আমি আরো একবার সংজ্ঞাগুলো একটু রিপিট করছি। যে আর্টিকেলস বলা হয় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় আর্টিকেলস বা পদার্থিত নির্দেশক। আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ইনডেফিনিট আর্টিকেল এবং হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল বলা হয় যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে অর্থাৎ নাউনকে অনির্দিষ্ট করে বোঝানো হয় তাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল, যেমন আ বা এন। এবং ডেফিনিট আর্টিকেল হলো যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুকে অর্থাৎ নাউনকে নির্দিষ্ট করে বোঝায় তাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল বা পদার্থিত নির্দিষ্ট নির্দেশক। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব আ বা এন এর ব্যবহার একটি টেকনিকের মাধ্যমে। আসুন আমি এই লেখাগুলো মুছে ফেলতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলুন তো আমরা এখন কি শিখবো বলছি? হ্যাঁ, আ বা এন এর ব্যবহার শিখবো আমরা। ইউজ অফ আ অর এন, তাই না? হ্যাঁ, তাহলে একটা টেকনিকের মাধ্যমে সেটা দেখি। আমরা ভাওয়াল তো ফার্স্টে আপনারা জানেন, আমরা সে ফার্স্টে ভাওয়াল লিখে ফেলি আ, ই, আই, ও, ইউ। সাথে আমরা একটা কনসোনেন্ট যোগ করি এইচ, সমান আমরা এখানে লিখতে পারি কি এন। অর্থাৎ কি বন্ধুরা, এখানে কোনো গ্যাপের পরে শব্দটা যদি এই যে ফার্স্ট ভাওয়াল সাথে একটা এইচ, অর্থাৎ এখান থেকে কোনো একটা লেটার দিয়ে যে ভাওয়ালটা এই যে ওয়ার্ডটা শুরু হয়, তখন আমরা সাধারণত এন বসাই, তাই না? কিন্তু এন বসানোর আগে আমাদেরকে একটু চিন্তা করেই বসাতে হবে। হ্যাঁ, দেখুন তো, এইচ এর উচ্চারণ যদি হওয়ার মতো হয়, ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, এবং ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, আর এ ই আই এগুলা এই তিনটার উচ্চারণ যদি ইউর মতো হয়, তখন আমরা এন না বসায়ে আ বসাবো। আসুন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করে দিই। প্রিয় বন্ধুরা, যে আমি এখানে লিখলাম ড্যাশ অনেস্ট ম্যান, এরপরে লিখলাম ড্যাশ হাউস ড্যাশ হুম। হ্যাঁ, এরপরে দেখুন তো আমরা লিখছি ইউ দিয়ে ড্যাশ ইউ মি ভার্সিটি স্টুডেন্ট, এবং লিখেছি ড্যাশ ইউনিয়ন ব্যাংক ড্যাশ ইউজফুল বুক। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখুন তো আমরা ও ও দিয়ে লিখি ওয়ান টাকা ড্যাশ
অনিয়ন ড্যাশ অরেঞ্জ। বন্ধুরা এরপরে আমরা লিখি আইসক্রিম ড্যাশ আইসক্রিম। এরপরে লিখতেছি আমরা ড্যাশ ইউরোপিয়ান ম্যান। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা লিখেছি ড্যাশ এক। এরপরে দেখুন তো ড্যাশ এপল APPLE ইত্যাদি ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা দেখুন তো এখন এখানে ড্যাশ অনেস্ট ম্যান। এখন এই যে এইচ এর উচ্চারণ কি হওয়ার মতো হয়েছে? আমি কি হনেস্ট ম্যান বলেছি আমরা? না, এটা হচ্ছে অনেস্ট ম্যান। তাহলে এইচ এর উচ্চারণ কি হওয়ার মতো হয়েছে? না, হয় নাই। সুতরাং এন বসাবো আমরা। এন অনেস্ট ম্যান। এরপরে দেখেন তো ড্যাশ হাউস হ হাউস বলার সময় হর উচ্চারণ এইচ এর উচ্চারণ হওয়ার মতো হয়েছে, তাই না? তাহলে আমরা এখন লিখবো আ হাউস লিখবো। হোমের মধ্যেও তো এইচ এর উচ্চারণ হওয়ার মতো হয়েছে, তাই না? দেখুন তো এখানে তাহলে কি হবে? এইচ এর উচ্চারণ হওয়ার মতো হলে তাই না? এই যে বন্ধুরা এরপরে দেখুন তো ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউর উচ্চারণ ইউনিভার্সিটি, ইউর উচ্চারণ ইউর মতো তো হচ্ছে, তাই না? এই যে দেখুন তো তাহলে এখানে আমরা কি লিখবো? ইউর উচ্চারণ ইউর মতো হলে লিখবো। এই যে দেখেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ড্যাশ ইউনিয়ন ব্যাংক। তাহলে এখানে ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে ইউনিয়ন ব্যাংক ইউনিয়ন। তাহলে ইউর উচ্চারণ ইউর মতো হলে তাই না? একইভাবে দেখুন তো এখন ইউজফুল। তাহলে ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, এই জন্য আমরা কি লিখবো? লিখবো। একইভাবে আমরা আরেকটা উদাহরণ যদি ইউ দিয়ে দিই, যেমন ড্যাশ এই যে এদিকে লিখি ড্যাশ আমব্রেলা আমব্রেলা। দেখুন তো এখানে ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে ইউমব্রেলা নাকি আমব্রেলা? আমব্রেলা, তাই না? তাহলে এখানে ইউর উচ্চারণ ইউর মতো হয় নাই। এখানে তাহলে আমাদের লিখতে হবে অ্যান আমব্রেলা। এই যে দেখেন এন লিখেছি ইউর উচ্চারণ ইউর মতো হয় নাই বলেই। হ্যাঁ, আশা করি আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন। হ্যাঁ, এরপরে ও দিয়ে যদি ওই যে দেখেন ওর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে আমরা লিখবো তার আগে দেখেন তো ওয়ান টাকা হলে তাহলে আমরা কি এন ওয়ান লিখবো নাকি ওয়ান লিখবো? নিশ্চয় আমরা লিখবো, কারণ ওর উচ্চারণ ওয়ার মতো হয়েছে এই জন্য। তাহলে এখন দেখুন তো অনিয়ন ড্যাশ অনিয়ন। এটা কি ওয়ানিয়ন নাকি অনিয়ন? নিশ্চয় অনিয়ন। তাহলে ওর উচ্চারণ ওয়ার মতো হয় নাই, তাহলে এই জন্য আমরা কি লিখবো? না হলে এন লিখবা এন অনিয়ন, তাই তো? এরপর দেখেন তো অরেঞ্জ। এটা তো অরেঞ্জ নয়, অরেঞ্জ। অরেঞ্জ হলে তাহলে এন অরেঞ্জ লিখবো আমরা, তাই না? হ্যাঁ, আইসক্রিম। তাহলে বলুন তো আই দিয়ে শুরু হয়েছে, এই এগুলোর উচ্চারণ যদি ইউর মতো হয় আ ইউর মতো না হলে এন। তাহলে আইসক্রিম নাকি ইউজক্রিম? অবশ্যই আইসক্রিম। তাহলে এই যে আই এর উচ্চারণ কি ইউর মতো হয়েছে? দেখেন তো হয়েছে কিনা? হয় নাই। তাহলে লিখবো এন। এই যে এন ইউরোপিয়ান। ইউর উচ্চারণ ইউর মতো হয়েছে, এজন্য আমরা কি লিখবো বলুন তো? লিখবো। ঠিক একইভাবে এখানে এর উচ্চারণ কি ইউ বলেছি আমরা? ইউর মতো হয়েছে? না, হয় নাই। না হলে কি করব? না হলে এন লিখব। এই যে এন লিখে ফেলেছি। এই ফল এখানে ইউ ফল নয়, এই ফল। তাহলে এন এই ফল লিখব আমরা, তাই তো? আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এভাবেই আপনারা যে সহজভাবে আর্টিকেল শিখতে চাইলে এরপরে অংশ পেতে চাইলে আমাদের পেজকে লাইক, কমেন্ট এবং ফলো করে শেয়ার করে দেন। ধন্যবাদ সবাইকে।